পরদিন সন্ধ্যায় দাদু ফোন করে জানালেন তাদের দীপাকে পছন্দ হয়েছে। এবার তিনি দীপার মা বাবার সঙ্গে কথা বলতে চান। দাদুর কথা শুনে বেশ অবাক হয়ে গেল অভ্র। এরকম একটা কুৎসিত মেয়েকে তার বউ হিসেবে কি করে পছন্দ করলো দাদু ঠাকুমা? সঙ্গে সঙ্গে বেশ চিন্তায় পড়ে গেল সে। এখন কি হবে? বলতে গেলে সে এক প্রকার নিশ্চিত ছিল যে দীপাকে ওদের পছন্দ হবে না। এখন কিছুতেই সে দীপাকে বিয়ে করতে পারবে না। কি করবে বুঝে না পেয়ে মোহিতকে গিয়ে ধরল সে। তোর কথা শুনে আমি বিপদে পড়ে গেলাম, এবার তুই বল আমি কি করব? বেশ উত্তেজিত হয়ে বলল অভ্র। প্রবলেম কি? বিয়ে করে নে দীপান্বিতাকে। মানে, ইয়ার্কি পেয়েছিস? শোন, শুনতে খারাপ লাগলেও একটা কথা বলি, ওর মতো দেখতে একটা মেয়েকে বিয়ে করার চাইতে গ্রামের ওই অল্প শিক্ষিত মেয়েটাকে বিয়ে করাই তো ভালো ছিল। তুই যেরকম বলছিস অতটাও খারাপ দেখতে কিন্তু নয় দীপা। ও তাই বুঝি? নিজের সঙ্গে এরকম হলে তখন বুঝতিস। বেশ রেগে যায় অভ্র। ঠিক আছে, তোর কাকে পছন্দ বল, আমি তাকে তোর কাছে এনে দেব। আর তোর দাদু ঠাকুমাকে বোঝানোর দায়িত্বটাও আমার। দীপা না হয় একবার তোকে হেল্প করেছে, ওর ব্যাপারটা এখানেই স্টপ। ওকে? আশ্বস্ত করল মোহিত। ঠিক বলছিস, একদম ঠিক। পরদিন থেকে অফিসের সব মেয়েকেই একটু অন্য চোখে দেখতে লাগলো অভ্র। শুধু অফিসেই নয়, বাড়ির আশেপাশে যেতে আসতে যে মেয়েকেই চোখে পড়ছে সবাইকেই নিজের পাশে কল্পনা করার চেষ্টা করলো সে। আর দাদুকে বলল, দীপাকে কিছুদিন সময় দিতে হবে দাদু। ওর মা বাবাকে তো ও আমার ব্যাপারে কিছু জানায়নি। ওরা আসবে, তারপর সময় সুযোগ বুঝে ও কথাটা জানাবে। কথাটা ভালোভাবেই মেনে নিলেন দাদু। এদিকে দীপান্বিতা কিন্তু নিজের মনকে কিছুতেই বোঝাতে পারে না। অভ্রর প্রতি ভালো লাগা তার বেড়ে যেতেই থাকে। অফিসে যতক্ষণ থাকে চোখের সামনে অভ্রকে দেখতে পায়, কিন্তু বাড়ি ফিরে প্রচণ্ড মন খারাপ আর একাকিত্ব যেন গ্রাস করে তাকে। রুমমেটের সঙ্গে হেসে গল্প করে সিনেমা দেখে এতদিন তার দিনগুলো বেশ ভালোই কাটত। আর এখন যেন অদ্ভুত এক হতাশা আর বিষাদ ধীরে ধীরে ঘিরে ধরছে তাকে। কোনো কিছুই আর ভালো লাগে না তার। ভেতরে ভেতরে অদ্ভুত এক চাপা কষ্ট কুরে কুরে খেতে থাকে তাকে। মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু মায়ের সঙ্গে দূরত্ব তার অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে। তাই রুটিন মাফিক দু চারটে কথা ছাড়া মাকে আর কিছুই বলা হয় না তার। কালো আর অসুন্দর বলে ছেলেরা কখনো খুব একটা ধারে কাছে ঘেঁষত না তার। সেও কখনো তাদের নিয়ে বিশেষ মাথা ঘামায়নি। কিন্তু এখন এরকম কেন হচ্ছে? ভাবতে ভাবতে দীপান্বিতার চোখ জলে ভরে ওঠে। নিজের কালো রূপের জন্য ভগবানকে দোষ দিতে থাকে সে। আজকাল সে বুঝতে পারে তার চেহারার জন্যই অভ্র তাকে পছন্দ করে না, অথচ অভ্রই তার জীবনের প্রথম পুরুষ। পায়েলের সঙ্গে আমার সেট আপ করে দিতে হবে তোকে, 2-3 দিন পর মোহিতকে বলল অভ্র। অফিসে সুন্দরী আধুনিকা পায়েলের জনপ্রিয়তা বেশ। মেল কলিগরা তার সঙ্গে একটু কথা বলার জন্য সবসময় সুযোগ খোঁজে। অভ্ররও তাকে বেশ ভালোই লাগে। কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল মোহিত। কয়েকদিন পর অফিসে অভ্র আর পায়েলের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেল। খবরটা জানার পর থেকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হতে লাগলো দীপান্বিতা। বসের কাছে গিয়ে বীরপুর ইউনিটে ট্রান্সফারের জন্য অনুরোধ জানালো সে। চোখের আড়ালে চলে গেলে হয়তো অভ্রকে ভোলা সহজ হবে তার। খবরটা শুনে খুব দুঃখ পেল মোহিত। আমাকে তুই ক্ষমা কর বোন,
আমি জানি আমার জন্যই আজ তোর এই অবস্থা। দীপার হাত ধরে বলল সে। সবই আমার ভাগ্য মহিদ্দা। না হলে যে মানুষটাকে দুদিন আগেও আমি একেবারে পছন্দ করতাম না, আজ তার জন্য কেন এত কষ্ট হচ্ছে? আমাকে সে মন থেকে ঘৃণা করে জেনেও কেন তার প্রতি বিরূপ হচ্ছে না আমার মন? কাঁদো কাঁদো গলায় বলল দীপা। এদিকে দিন 15 পর দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে গ্রামে যেতে হলো অভ্রকে। দাদু ভাই, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। যাওয়ার আগে তোমার বিয়েটা দিয়ে যেতে চাই আমি। তুমি দীপার মা বাবার ফোন নাম্বার আমাকে দাও, আমি ওনাদের সঙ্গে কথা বলে নেব। দাদুর মুখে কথা শুনে একটু বিব্রত হলো অভ্র। আচ্ছা দাদু ঠাকুমা, তোমাদের কি দীপাকে সত্যিই এত ভালো লেগেছে, নাকি আমার কথা ভেবে ওকে মেনে নিচ্ছ? জানতে চাইল অভ্র। না, দীপাকে আমাদের সত্যিই ভালো লেগেছে। দেখো দাদু ভাই, সবসময় মানুষের রূপ দেখে তাকে যাচাই করা উচিত নয়। দীপার চোখে যে সততা আমি দেখেছি, আজকের দিনে সেটার খুব প্রয়োজন। তাছাড়া ও তোমাকে সত্যিই ভালোবাসে। আর একটা জিনিস মিলিয়ে নেবে, ও কখনো তোমাকে ঠকাবে না, প্রত্যয় সুরে বললেন ঠাকুমা। ঠাকুমার কথা শুনে খানিকটা অবাক হলো অভ্র। ঠাকুমা কি করে বুঝলো যে দীপা তাকে ভালোবাসে? সে তো তেমন কিছু বোঝেনি। দুদিন পর অফিসে এসে দীপাকে দেখতে পেল না অভ্র। মোহিতের কাছে জানতে পারল তার থেকে দূরে যাওয়ার জন্য দীপা বীরপুর ইউনিটে জয়েন করেছে। বাহ, যাওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করল না? বিরক্ত হয়ে বলল অভ্র। কি হবে তোকে জানিয়ে? তুই তো পায়েলের সঙ্গে ভালোই আছিস। তাছাড়া নিজের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তুই কি কখনো ওর সঙ্গে ভালো ব্যবহার করেছিস? আর কিছু না হোক, বন্ধুর মতো ব্যবহার। তোর জন্য ও যা করেছে সেটুকু তো ও ডিজার্ভ করে নাকি? মোহিতের কথা এবার সত্যিই লজ্জা পায় অভ্র। সরি, আমার ভুল হয়ে গেছে। আমাকে সরি বলে কি হবে? তবে তুই যে এরকম সেটা আমিও সত্যিই ভাবতে পারিনি। দীপার বাইরের রূপটাই দেখলি শুধু, ওর মনটা বোঝার চেষ্টা করলি না একবারও? খাঁটি হিরে ছেড়ে তুই কিন্তু কাঁচের পেছনে দৌড়চ্ছিস। তার মানে কাঁচ কাকে বলছিস তুই? পায়েলকে? হ্যাঁ, উইকেন্ডে একবার ইবিজা ক্লাবে গিয়ে দেখবি। পায়েলের মতো মেয়ের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু সংসার করা যায় না, বুঝলি? মোহিতের গলার রাগ, ক্ষোভ, অভিমান আজ যেন বড় বেশি করে ছুঁয়ে গেল অভ্রকে। নিজের জায়গায় ফিরে এসে খানিকক্ষণ চুপচাপ বসে ভাবতে লাগলো সে। দীপা তাকে সত্যিই এত ভালোবাসে, কিন্তু সে তো কিছুতেই পায়েলকে ছাড়তে পারবে না। সেই উইকেন্ডে নাইট ক্লাবে গিয়ে অভ্র যা দেখল তা সে স্বপ্নেও কল্পনা করেনি। নেশাগ্রস্ত পায়েলের কোমর জড়িয়ে নাচ করছে একটা ছেলে। মাঝে মাঝে পায়েলের শরীরের এখানে ওখানে হাত দিচ্ছে সে, কিন্তু পায়েলের যেন কোনো দিকে হুঁশ নেই। কিছুক্ষণ এই দৃশ্য দেখে রাগে গা জ্বলে গেল তার। ফিরে চলে গেল সে। পরদিন নাইট ক্লাবে যাওয়া নিয়ে আপত্তি জানাতেই অভ্রর ওপর একেবারে ফুঁসে উঠল পায়েল। 18 বছর বয়স থেকে আমি এরকম ক্লাবে যাই, আমার মা বাবা অ্যালাউ করেছে সেটা। তুমি কে আমাকে বারণ করার? তুমি কি বিয়ের পরও এরকম করবে? বিয়ে? তোমাকে কে বিয়ে করবে অভ্র? আয়নায় নিজেকে দেখেছো? তোমার মতো আনস্মার্ট সেকেলে একটা ছেলেকে আমার মতো মেয়ে বিয়ে করবে ভাবলে কি করে তুমি? কি, আমি আনস্মার্ট? সেকেলে? অফকোর্স, মেয়েরা তোমার জব প্রোফাইল দেখে প্রেমে পড়তে পারে, কিন্তু চেহারা দেখে নয়। আর তোমার সঙ্গে কথা বললেই বোঝা যায় এখনও ঊনবিংশ শতাব্দীতে পড়ে আছো।
অভ্রর মনে হলো কেউ যেন তার গালে একটা ঠাস করে চড় মারল। এরকম অপমানজনক কথা তাকে কেউ কখনো বলেনি। তার জমিদারি অহং একেবারে ক্ষোভে পেটে পড়তে চাইল যেন। অনেক কষ্টে রাগ সংবরণ করে সেখান থেকে চলে এলো সে। অফিসে সেদিন কোনো কাজ করতে পারল না অভ্র। কেউ চেহারা নিয়ে অপমান করলে এত কষ্ট হয়! ইস, সে তো সামনে পেছনে দীপাকে তার চেহারার জন্য কত অপমান করেছে, কত কুমন্তব্য করেছে তার সম্পর্কে। তবুও সে তাকে এত ভালোবেসেছে। অপরাধবোধে আচ্ছন্ন হয়ে যায় তার মন। সারা রাত শুয়ে শুয়ে নিজের মন বোঝার চেষ্টা করে সে। মানুষ চিনতে সত্যিই সে ভুল করেছে। মোহিতের থেকে ঠিকানা নিয়ে পরদিন সন্ধেবেলা সে চলে আসে দীপার কাছে। আমাকে না জানিয়ে চলে যাওয়ার সাহস কি করে হয় তোমার? অপরাধীর মতো মুখ নিচু করে সামনে বসা দীপাকে বলে অভ্র। না মানে ওই জানানো হয়নি আর কি। মুখ না তুলেই বলে দীপা। মুখ তুললেই তার চোখের জল দেখতে পাবে অভ্র। দাদু অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে দিতে চান উনি। সে কি, দাদু অসুস্থ? আচমকা মুখ তুলে জিজ্ঞেস করে দীপা। চোখ তার জলে টলটল করছে। হ্যাঁ, এখন ঠিক আছেন, কিছু না দেখার ভান করে বলল অভ্র। এবার কি আমাকে নকল বউ সেজে যেতে হবে? আর কিন্তু আমি ওসব করতে পারবো না, মুখ নিচু করে বলে দীপা। হো হো করে হেসে ওঠে অভ্র। উঠে এসে দীপার পাশে বসে সে। দুহাত দিয়ে দীপার মুখ তুলে নিজের দিকে ঘোরায়। তারপর নরম গলায় বলে, এবার আর নকল নয়, সত্যিকারের বউ সাজতে হবে তোমায়। আমার বউ। পারবে না মানে? জল ভর্তি চোখে অভ্রর দিকে তাকিয়ে থাকে দীপা। ভালোবাসা ভরা সেই চোখ দুটো বড় মায়াবী লাগে অভ্রর চোখে। ভালোবাসি, ভালোবাসি আমি তোমাকে। বিয়ে করবে আমায়? দীপার হাত দুটো ধরে বলে সে। প্রবল আবেগে কেঁদে ওঠে দীপা। এতদিন ধরে চেপে রাখা কষ্ট আর অভিমান বেরিয়ে আসে তার কান্নার দমকে। বড় মায়া হয় অভ্রর। জড়িয়ে ধরে সে দীপাকে। অভ্রর বুকে মুখ গুঁজে আজ বড় নিশ্চিন্ততা অনুভব করে দীপা।